ওকে, তাহলে দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। আমাদের দেখো 0.1 মোলার সিলভার নাইট্রেটে আছে, ঠিক আছে, 0.1 মোলার সিলভার নাইট্রেট, এটা আমাদের একটা শক্তিশালী লবণ। অর্থাৎ আমাদের সিলভার নাইট্রেট কি হবে, সলিড থেকে আমাদের পুরোটাই হচ্ছে সিলভার প্লাস এবং নাইট্রেটে বিয়োজিত হয়ে যাবে। নো ডাউট নাইট্রেটে বিয়োজিত হয়ে গেল। সো সিলভার নাইট্রেট আগের ঘনমাত্রা ছিল 0.1, আর সিলভার প্লাস হচ্ছে তোমার সিলভার প্লাস শুরুতে 0 0, এবং তোমার সাম্যাবস্থায় মানে একটা পর্যায়ে গিয়ে যখন বিক্রিয়াটা টোটালি একমুখী, যেহেতু তোমার হচ্ছে এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে 0.1, এটা হয়ে যাবে 0.1, ঠিক না? মানে সিলভার প্লাস অলরেডি আমার 0.1 প্রেজেন্ট আছে। এখন দেখো সিলভার ক্রোমেট CrO4, সো সিলভার ক্রোমেটকে যখন তুমি বিয়োজিত করবা, সলিড আছে, সো এখানে যখন সাম্যাবস্থার বিক্রিয়া লিখবা তখন লিখবা সিলভার প্লাস অ্যাকুয়াস প্লাস হচ্ছে আমাদের CrO4 মাইনাস ক্রোমেট আয়ন, সো অ্যাকুয়াস। সো এটা হলো। এখন কি লিখতে পারো, যেহেতু আমাদের শুরুতে একদম শুরুতে বিক্রিয়ার শুরুতে আমাদের সিলভার প্লাস অলরেডি প্রেজেন্ট আছে, শুরুতে সিলভার প্লাস অলরেডি আছে হচ্ছে তোমার 0.1 ক্রোমেট ভাইয়া, সিলভার। হ্যাঁ বলো। টু ছিল না? ভাইয়া ক্রোমেটের সিলভার আয়নের আগে একটা 2 হবে না? আর ক্রোমেটের আয়ন তো -2 হবে না? ও সরি সরি সরি, হ্যাঁ এখানে তো কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ সরি সরি, হ্যাঁ এখানে 2 হবে অবশ্যই। ক্রোমেট হবে 2 মাইনাস, হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, ক্রোমেট হবে 2 মাইনাস, এখানে 2 হবে, ঠিক আছে। এবার এখন দেখো Ag2Cr O4, হ্যাঁ আচ্ছা। সো এটা যদি হয় তোমার, দেন দেখো তো এটা কি লেখা যায় তোমার, যখন চেঞ্জটা, সেই চেঞ্জটা কি হবে বলো তো, -s 0.1 প্লাস 2s হবে না? এটা বলো। একটা থেকে দুইটা না, সিলভার ক্রোমেটের সাথে দেখো সিলভার প্লাসের রেশিও দেখো 1:2, মানে একটা এস থেকে দুইটা এস দিবে না সিলভার প্লাসে, 1:2 রেশিও। জি জি ভাই, এই ভাইয়া। জায়গায় ভুল করেছি। হ্যাঁ, আর ক্রোমেট কত দিবে বলো তো, এস দিবে, এই হবে শেষ। এস কি দিবে। ভুলটা করছি এটা? এখন দেখো, এখন কেএসপি ইকুয়েশনটা কি হবে বলতো, সিলভার প্লাস সহগ কত 2, দেখছো সিলভার প্লাসের সহগ 2, মানে সিলভার প্লাসের উপর স্কয়ার, দেন ক্রোমেট CrO4 2 মাইনাস, ঠিক আছে, এটা সহগ যেহেতু 1 তার মানে উপরে 1, সেটা তো লেখার দরকার নেই। কেএসপি মান কিন্তু তোমাদের দিয়ে দিছে অলরেডি, কেএসপি মান ছিল 1.1 × 10⁻⁻12, এটা হচ্ছে কেএসপির ভ্যালু। আর সিলভার প্লাসের তোমার হচ্ছে ঘনমাত্রা জানো 0.1 প্লাস হচ্ছে 2s হোল স্কয়ার, আর ক্রোমেটের জানো হচ্ছে s। এখন দেখো তুমি কি বলতে পারো, যেহেতু এসটাকে 0 ধরতে পারো, দেন এসটাকে 0 ধরলে তুমি এখানে আসলে পাচ্ছ 0.1 × 10⁻12, সো 0.1 এর উপর স্কয়ার, তার মানে 0.01 ইন্টু এস। আচ্ছা, সেটা যদি লেখো দেন তুমি এস ইকুয়ালস টু লিখতে পারো 1.1 × 10⁻12, 0.1 কে আসলে লেখা যায় হচ্ছে 10⁻², ঠিক না, 10⁻²। আচ্ছা, সো 10⁻² যদি লেখো এখানে, দেন তুমি উল্টা দাও এটাকে, 1.1 × 10 কি আসে, -10 আসে। বুঝছি সবাই, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার আমি তো মাত্রা। এটাই করছিলাম, ভাইয়া তাহলে হয়েছে। আমার এটা আসলো কই বুঝছে, থেকে? গ্রেট। হ্যাঁ বুঝতে পারছি, আসলে যেহেতু ম্যাথ গুলো হয়েছে তো। কার হইছে ভাইয়া বলো? জুবাইর ভাই আগে করাইছিল তো। আচ্ছা আচ্ছা, কে পারছো? ও নওশাদ ভাই পারছো, আচ্ছা গ্রেট। তোমাদের জাস্ট একটু কেয়ারফুলি তুমি যদি বিক্রিয়াগুলো লেখো তাহলে ইনশাআল্লাহ ভুল হবে না। এখানে হ্যাঁ বলো। এখানে শেষের দিক থেকে 3 নাম্বার লাইনে আমরা যে এসটাকে 0 ধরলাম। 0 ধরছি, এর উপরে 0.01 ইন্টু এস, এটা কিভাবে আসলো? ও আচ্ছা, তুমি যদি এসটাকে 0 ধরো তাহলে কি হলো তোমার, 0.1 মানে কি 10 ইনভার্স 1 না, 0.1 মানে এসটাকে যদি 0 ধরো 10 আসলে পড়ে থাকে কি 0.1 হোল স্কয়ার, সো 0.1 হোল স্কয়ার মানে কি আসলে হুম। 10 ইনভার্স 1 হোল স্কয়ার অর্থাৎ 10 ইনভার্স 2, ঠিক না? আচ্ছা ভাই, তাহলে এখানে ওই এসটাকে 0 ধরছি, আবার বাইরের এসটাকে কেন 0 ধরি নাই? ও বাইরের এসটাকে 0 ধরলে ভাই আসলে পুরো ইকুয়েশনটা তো তোমার 0 হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলি দেখো, তুমি যদি এখন ও, ধরো এটা বুঝি না আর কি। মানে ধরো তোমার একটা, মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমার হচ্ছে 50,000 কেজি একটা ট্রাকের ভর, ঠিক আছে, 50,000 কেজি একটা ট্রাকের ভর, ধরো 50,000 কেজি। এখন এই ট্রাকের ভরের সাথে তুমি যদি ধরো হচ্ছে আহ ধরো 2 বস্তা এখানে হচ্ছে বালি ঢাললা, ঠিক আছে, মাত্র 2 বস্তা বালি ঢাললা। এখন তুমি বলতে পারো না যে আসলে 50,000 কেজির মানে ট্রাকে যদি তুমি 2 বস্তা বালি ঢালো, তোমার কি ট্রাকের ভরের তেমন কোনো চেঞ্জ হচ্ছে? তুমি এটাকে 50,000ই বলতে পারবা না, ক্লোজ টু। হ্যাঁ ভাইয়া। ওই 2 বস্তা বালির কোনো দাম আছে বলো? বাট তুমি যখন গুণ করতেছো তখন দাম আছে কিন্তু, বাট যখন তুমি যোগে আসো, যখন তুমি যোগ করতেছো তখন কিন্তু ওইটা কোনো মানে ওইটা অ্যাকচুয়ালি 0 ধরলেও তোমার আসলে মানে খুব একটা চেঞ্জ আসবে না, কারণ এটা যোগ হিসেবে আছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝছি। ওই কারণে।
জিরো ধরলে তো পরেরটাকে জিরো ধরলে তো তোমার পুরোটাই শেষ হয়ে যাচ্ছে, মানে আর কিছুই থাকতেছে না। এটা বড় সংখ্যা দেখে তুমি বড় সংখ্যার সাথে সামথিং যোগ করলে তোমার যেহেতু মানে ভ্যালু চেঞ্জ হচ্ছে না, এই কারণে বলতে পারো এই কথাটা। সবাই বুঝছি তাহলে এই ম্যাথটা? দেখো তোমাদের জন্য যে এক্সট্রা যে জিনিসগুলো দরকার সেগুলো তো ইনশাল্লাহ আমি তোমাদের সবকিছু দিয়ে দিব। বাট তোমরা আসলে এই যে ইন্টারনেট থেকে ধরো বিভিন্ন যদি কোশ্চেন ঘাটাঘাটি করো বা হচ্ছে, এগুলো আসলে খুব একটা দরকার নাই যে বাইরের দেশে কোশ্চেন ঘাটাঘাটি শুরু করলা, মানে এই কোশ্চেনটা দেখে আর কি। হয়তো তোমাদের মাথায় এরকম ভাবনা আসতে পারে যে যেই কোশ্চেন মানে যেই অ্যাডভান্সে কোশ্চেন সলভ করা শুরু করব, বাট এরকম কোনো মানে ভাবনা আনিও না। তার কারণটা হচ্ছে মানে এগুলো আসলে তোমার বেশি টাইম কিল করবে। মানে তোমার জন্য যেটা দরকার, আসলে ওদের সিলেবাস আমাদের সিলেবাসটা ডিফারেন্ট, অনেক কিছু ওদের অনেক এক্সট্রা অনেক কিছু আছে ওদের, যেটা আবার আমাদের নাই। বাট আমাদের সিলেবাসে আবার অন্য কিছুকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সো এই বিষয়টা কিন্তু একটা প্রপার ধারণা লাগবে তোমাদের, যেটা আসলে তুমি যখন এই পুরোটা ইন্টারমিডিয়েট লাইফটা কমপ্লিট করবা দেন এই ধারণাটা তোমার ক্লিয়ার হবে যে আসলে কোনটাকে বাদ দেওয়া উচিত, কোনটাকে ভালোভাবে একসেপ্ট করবো কোনটাকে। বাট এই বিষয়গুলো না তোমাদের এত ভাবনা চিন্তা করা লাগবে না। যে কোশ্চেন গুলো তোমাদের করলে কনসেপ্ট আরো অনেক ডেভেলপ হবে, সেই কোশ্চেন গুলো তো অবশ্যই হচ্ছে আমি তোমাদের প্রোভাইড করব। যেমন আমি তোমাদের এই যে সিমুলেশনটা দেখাচ্ছিলাম, এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে এটা কিন্তু কলোরাডো ইউনিভার্সিটির একটা ওপেন রিসোর্স আমি ইউজ করছি। সো এগুলো নিয়ে জাস্ট আমি যেগুলো তোমাদের জন্য দরকার বোঝানো সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো। জাস্ট আমাকে বলবা যে ভাইয়া এই জিনিসটা ঠিক মতো বুঝতেছি না, এটার জন্য যদি কোনো কিছু ইন্টারনেটে থাকে আপনি যদি একটু সোর্সটা প্রোভাইড করে দিতেন। যদি তোমাদের প্রবলেম হয়, আশা করি সেটা হবে না, কারণ মোটামুটি আমি সবকিছু দিয়ে দিব তোমাদের। তোমরা কি খেয়াল করছো তোমাদের গুগল ক্লাসরুমে কিন্তু আমি মাঝে মধ্যে কিছু ইংলিশ লেকচার অ্যাড করে দেই, তোমরা কি দেখছিলা সেগুলো? জি ভাইয়া, হ্যাঁ, জি প্রফেসর ভাইয়া ডেভ। দেখছিলাম, হ্যাঁ, লম্বা প্রফেসর চুলের ডেভ, সাজেশন। তারপরে হচ্ছে আরো বেশ কিছু চ্যানেল আমি ইন ফিউচার আরো বেশ কিছু চ্যানেল অ্যাড করব। বাট সেগুলো দেখে কি তোমরা বুঝতে পারো লেকচারগুলো? এই লেকচার কমপ্লিট হওয়ার পর এই টপিক কোয়ান্টাম নাম্বারের উপর মেবি একটা লেকচার দিছি, দেখছো? কোয়ান্টাম নাম্বার আমরা যে ক্লাসটা 2.5 ঘন্টা ধরে যে টপিকগুলো নিয়ে কথা বলছি, সেটা ওখানে মাত্র 6 মিনিটে পুরো কনসেপ্টটা সামারি সাম আপ এই জন্য তোমাদের দিছি। যে পুরো আইডিয়াটা আমরা যেটা আসলে মানে আমাদের মানে ওই দিন লেকচারটা প্রায় 2 ঘন্টার মতো ডিউরেশনের ছিল। সো পুরো 2 ঘন্টার আইডিয়াটাকে হচ্ছে একদম কনজেস্ট করে 6 থেকে 7 মিনিটের ভিতরে এক্সপ্লেন করছে অ্যানিমেশনের সাহায্যে, এই জন্য তোমাদের দেওয়া হয়েছে। তো তোমরা সবাই দেখছো না ভিডিওটা? তোমরা জি দেখার ভাইয়া। ট্রাই করবা সবাই, জি ভাইয়া দেখছিলাম। সবাই দেখার ট্রাই করবা, তাহলে তোমাদের কনসেপ্ট গুলো আরো স্ট্রং হবে। আচ্ছা, দেন এই ম্যাথটা আমরা পারলাম। ম্যাথমেটিক্যালি আমাদের এইটা বিষয়টা ক্লিয়ার হলো যে আসলে কমন আয়ন ইফেক্ট বা সময়ায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পায়। আচ্ছা, সো তোমাদের যদি আরেকটা ম্যাথ করে, এটাও বেশ কনসেপচুয়াল এই ম্যাথটাও। এই ম্যাথটা দেখো তোমরা। আচ্ছা, আজকে কয়েকটা ক্লাস আসলে আমাকে একটু বড় নিতে হবে, তার কারণটা হচ্ছে এই মাসের 25 তারিখের পর সম্ভবত 25 তারিখের পর আমরা 1 সপ্তাহের মতো তোমাদের ক্লাস নিতে পারবো না, বাসা চেঞ্জ করার ঝামেলা আছে। এই জন্য আর কি তোমাদের হচ্ছে কয়েকটা ক্লাস একটু বড় নিয়ে ওই ক্লাসের যে তোমাদের যে বিষয়টা সেটা ইনশাল্লাহ মেকআপ করে দিব। তো এটা ছাড়া কোনো ওয়ে নেই, 1 সপ্তাহের মতো আর ক্লাস নিতে পারবো না। এই মাসের 25 তারিখ থেকে হয়তো ডিসেম্বরের 1 তারিখ 2 তারিখ থেকে ইনশাল্লাহ আবার কন্টিনিউ করতে পারবো, বাট 5 দিনের মতো তোমরা একটা ছুটি পাবা এই মাসের শেষের দিকে। সো এই 5 দিনে হয়তো তোমাদের 2টা বা 3টা ক্লাস শিডিউলে থাকতে পারে, সেগুলো আমরা ইনশাল্লাহ এই কয়দিনের ভিতরে মেকআপ দেওয়ার ট্রাই করব। একটু হয়তো কোনোদিন এক্সট্রা অ্যাড করলাম বা কোনো সময় একটু লম্বা ক্লাস নিলাম। সো আরেকটা ম্যাথ দেখাই তোমাদের, পারবে সবাই? আরেকটা ম্যাথ করাবো নাকি ছুটি দিব জি আজকে? ভাইয়া, দেন। জি ভাইয়া করেন। হ্যাঁ ভাই কোরআন। আচ্ছা আচ্ছা, আরেকটা ম্যাথ দেখো। সো এই ম্যাথটা একটু যদি ভালো করে খেয়াল করো, তোমার হচ্ছে এটা একটু মানে তোমার কেএসপি রিলেটেডই ম্যাথ, বাট এই ম্যাথটা একটু ডিফারেন্ট মানে অন্যান্য ম্যাথের চেয়ে। সাধারণত এরকম ম্যাথ আসে না, বাট এই ম্যাথটা একটু ডিফারেন্ট। যে আমাদের 0 পয়েন্ট, বাট এটা কনসেপ্ট তোমাদের স্ট্রং করার জন্য আমি মনে করি একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ধরো তোমার কোন একটা দ্রবণের ভিতরে 0.020 মোলার, এরকম ম্যাথ সাধারণত বইতেও পাবা না। বাট এই ধরনের ম্যাথগুলো বা কিছু ম্যাথ আমি এক্সট্রা অ্যাড করবো তোমাদের জন্য, যাতে হচ্ছে কনসেপ্ট তোমাদের স্ট্রং হয়। 0.020 মোলার ক্লোরাইড আয়ন আছে আমাদের কোন একটা দ্রবণে, এবং এই দ্রবণে একই সাথে আমাদের 0.020 মোলার ব্রোমাইড আয়ন আছে। ঠিক আছে, ব্রোমাইড আয়ন দুইটাই প্রেজেন্ট আছে, ক্লোরাইড আয়ন আছে, ব্রোমাইড আয়ন আছে। এখন তোমাদের কোশ্চেনে বলা হয়েছে এখানে আর কিছু ইনফরমেশন দেয়া নেই, এই ইনফরমেশনটা আছে। আর ইনফরমেশন দেয়া আছে যে আমাদের কেএসপি ভ্যালু দেয়া আছে, কিসের দেয়া আছে? সিলভার ব্রোমাইডের কেএসপি ভ্যালু দেয়া আছে 7.7 × 10⁻⁻13। এটা হচ্ছে আমাদের সিলভার ব্রোমাইডের কেএসপি ভ্যালু 7.7 × 10⁻⁻13।
আরেকটা ভ্যালু দেয়া আছে কেএসপি, সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডের কেএসপি ভ্যালু দেয়া আছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -10। এটা হচ্ছে আমাদের সিলভার ক্লোরাইডের কেএসপি ভ্যালু, ঠিক আছে? সিলভার ক্লোরাইডের কেএসপি ভ্যালু। ওকে, এটা যদি হয় একটা হচ্ছে সিলভার ব্রোমাইডের কেএসপি ভ্যালু, আর একটা হচ্ছে সিলভার ক্লোরাইডের কেএসপি ভ্যালু। তোমাদের মাঝে মধ্যে হচ্ছে একটু বড় লেকচারও সাজেস্ট করবো, লাইক এমআইটি হার্ভার্ডের লেকচারও তোমাদের মাঝে মধ্যে হচ্ছে রিসোর্সে দিয়ে দিব তোমাদের গুগল ক্লাসরুমে, যে ওদের লেকচার গুলো কেমন, তাহলে একটা আইডিয়া পাবা। মানে তোমাদের ধরো কিছু টপিক আছে যেটা হচ্ছে এমআইটি বা হার্ভার্ডে ওরা হচ্ছে মানে কলেজ লেভেলের জন্য একদম ফান্ডামেন্টাল কোর্স আর কি, সেই কোর্সগুলো কিছু মাঝে মধ্যে লেকচার তোমাদের দিব, যখন আমরা আমাদের ক্লাসে টপিকটা পড়ে ফেলবো এরপর তোমাদের দিব, তোমরা মাঝে মধ্যে ওদের ক্লাসও করে দেখতে পারলা তাহলে। আচ্ছা, সো সিলভার ব্রোমাইড আর সিলভার ক্লোরাইড আমাদের দুইটা স্বল্প দ্রবণীয় লবণের অ্যাকচুয়ালি তোমার কেএসপি ভ্যালু দেয়া আছে, সিলভার ব্রোমাইড এবং সিলভার ক্লোরাইড। এখন একটু বলো তো কেএসপি ভ্যালু থেকে তোমরা কি আইডিয়া করতে পারো যে আসলে কোনটা বেশি দ্রবণীয় কোনটা কম দ্রবণীয় কেএসপি ভ্যালুর উপর? এই ধারণাটা তোমাদের আছে যে কেএসপি ভ্যালু থেকে আমি বলতে পারবো কিনা যে কোনটা বেশি দ্রবণীয় কোনটা কম দ্রবণীয়? ভাই সিলভার ক্লোরাইড বেশি দ্রবণীয়। আচ্ছা, হ্যাঁ, যার কেএসপির ভ্যালু মানে কেএসপির ভ্যালুর সাথে আসলে দ্রবণীয়তার একটা রিলেশন আছে। সো কেএসপির ভ্যালুটা তুমি দেখো এখানে তোমার হচ্ছে সিলভার ক্লোরাইডের, দেখো সিলভার ক্লোরাইডের কেএসপি ভ্যালু দেওয়া আছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -10। সো এখান থেকে এই ভ্যালুটা কি বলতো 10 টু দি পাওয়ার -10, এটা কিন্তু ভ্যালুটা বড়। কোন ভ্যালুর চেয়ে বড়? সিলভার ব্রোমাইড ভ্যালুর চেয়ে বড়। সিলভার ক্লোরাইডের কেএসপির মানটা কিন্তু সিলভার ব্রোমাইডের থেকে বড়, এবং কেএসপির মান যত বড় হবে তার আসলে দ্রাব্যতা কি হবে বলতো? সিলভার ব্রোমাইডের তোমার হচ্ছে কেএসপি মানটা কম। এটা কি মিন করে যে সিলভার ব্রোমাইড আগে অধক্ষেপ্ত পড়বে, বুঝছো? আগে অধক্ষেপ ফেলবে, সিলভার ব্রোমাইড আগে অধক্ষেপ ফেলবে, কারণ সিলভার ব্রোমাইডের কেএসপি মানটা কম, আর সিলভার ক্লোরাইড পরে অধক্ষেপ ফেলবে। সবাই কি লাইনটা ধরতে পারছি আমরা কেন আগে অধক্ষেপ ফেলবে সিলভার ব্রোমাইড? জি ভাইয়া। কারণ সিলভার ব্রোমাইডের দ্রাব্যতা গুণফল যেহেতু কম, দ্যাট মিন্স দ্রাব্যতাও কম, আর দ্রাব্যতা কম হওয়ার অর্থ হচ্ছে ওই দ্রবণে সিলভার ব্রোমাইড আগে অধক্ষেপ ফেলবে, কারণ তার দ্রাব্যতা কম এই জন্য। আচ্ছা, তার মানে কেএসপির ভ্যালু যত কম তার অধক্ষেপ ফেলার চান্স তত বেশি, বুঝছো? অধক্ষেপের একটা ইংলিশ আছে, সেটা হচ্ছে প্রেসিপিটেশন। ইংলিশটা একটু মাথায় রাখতে পারো, কাজে লাগতে পারে, প্রেসিপিটেশন অধক্ষেপের ইংলিশ। আচ্ছা, সো এই যে আমাদের ক্লোরাইড আয়ন 0.020 মোলার ক্লোরাইড এবং 0.020 মোলার ব্রোমাইড। এখন দেখো কোশ্চেনটা কি? ভাই স্পেলিংটা লিখে দিন। আচ্ছা আচ্ছা, প্রেসিপিটেশন, এটা হচ্ছে তোমার অধক্ষেপ, প্রেসিপিটেশন। এখন দেখো এই কোশ্চেনটা কি হতে পারে, তোমার এখানে দেখো কোশ্চেনটা কি, তোমার ঠান্ডা মাথায় একটু দেখো। সিলভার ব্রোমাইড আয়ন মানে ক্লোরাইড আয়নকে, আমি তো কোশ্চেনটা বেশ বড়, ক্লোরাইড আয়নকে ব্রোমাইড আয়ন থেকে আলাদা করার জন্য, তুমি একটু কোশ্চেনটা ভালো করে ভাষাগুলো খেয়াল করো। ক্লোরাইড আয়নকে ব্রোমাইড আয়ন থেকে আলাদা করার জন্য কঠিন সিলভার নাইট্রেট, সবাই আসো তো এখনো নাকি পার্টিসিপেশন অনেক কমে গেছে? আচ্ছা আসো মোটামুটি সবাই, আমি একটা দেখে নিই। হ্যাঁ আসো, 8 জনের মতো অ্যাটলিস্ট আসো, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। ক্লোরাইড আয়নকে ব্রোমাইড আয়ন থেকে আলাদা করার জন্য কঠিন সিলভার নাইট্রেট ধীরে ধীরে কি করা হলো, যোগ করা হলো, ধীরে ধীরে যোগ করা হলো। যেন দ্রবণের আয়তন তেমন কোনো পরিবর্তন না হয়। আসলে ইংলিশ কোশ্চেনে বাংলা করতে গেলে বাংলাগুলো একটু মানে অন্যরকম হয়, বেশি সহজ লাগতেছে বাংলাটা, বাট দেখবা যে তোমার বইতে যখন এসব বাংলা দিয়ে কোশ্চেন দিবে, মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজই বোঝা যায় না ঠিক মতো। এরকম কি ফিল হয়েছে তোমাদের যে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ বুঝতে কষ্ট হয়, যে কোশ্চেনটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, বাংলা কোশ্চেনই বাট কোশ্চেনটা ঠিক মতো বোঝা যাচ্ছে না? আমার হয়। জি এটা ভাইয়া হওয়ার হয়। হ্যাঁ, মাঝে মাঝে আগে হতো। হ্যাঁ এটা স্বাভাবিক। সো ক্লোরাইড আয়নকে ব্রোমাইড থেকে আলাদা করার জন্য কঠিন সিলভার নাইটে ধীরে ধীরে যোগ করা হলো যেন দ্রবণের আয়তন তেমন কোনো পরিবর্তন না হয়। তো আমি যেহেতু ট্রান্সলেট করতেছি আমি একটু সহজ বাংলায় লিখতেছি, পরিবর্তন না হয়। আচ্ছা, এখন সিলভার আয়ন কতটুকু দরকার? সিলভার আয়ন
সিলভার আয়নের ঘনমাত্রা কতটুকু হলে আসলে তুমি দেখো আগে আমাদের অধক্ষে পড়বে সিলভার ব্রোমাইড, তারপরে অধক্ষে পড়বে সিলভার ক্লোরাইড। তার মানে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা কতটুকু হলে আমাদের সিলভার ব্রোমাইড অধক্ষিপ্ত হবে কিন্তু সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হবে না, অধক্ষিপ্ত হবে কিন্তু সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হবে না। যেহেতু আমি আগেই বলছি তোমার সিলভার যখন তুমি সিলভার নাইট্রেট দ্রবণে দিচ্ছ তখন আসলে সিলভার প্লাস আয়ন দ্রবণে অ্যাড হচ্ছে। সো সিলভার প্লাস আয়ন কি করবে, তোমার ক্লোরাইডের সাথে সিলভার ক্লোরাইড তৈরি করে ফেলবে এবং ব্রোমাইডের সাথে সিলভার ব্রোমাইড তৈরি করে ফেলবে, অর্থাৎ দ্রবণের ভিতরে তোমার সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড লবণ ক্রিয়েট হয়ে যাবে, যেখান থেকে আসলে পরবর্তীতে কেএসপি ভ্যালুটা ওখান থেকে দেয় অ্যাকচুয়ালি। সো আগে কোনটা অধক্ষেপ পড়বে, আগে অধক্ষেপ পড়বে সিলভার ব্রোমাইড, তারপর অধক্ষেপ পড়তে থাকবে সিলভার ক্লোরাইড। সো এই বিষয়টা আমরা এই কোশ্চেনের মাধ্যমে দেখতেছি অ্যাকচুয়ালি। সো অধক্ষিপ্ত হবে কিন্তু সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হবে না। কোশ্চেনটা একটু জটিল, তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে লাস্টের দিকে গিয়ে। সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হবে না। সো ল্যাঙ্গুয়েজটা সবাই বুঝছো কিনা এটুকু আগে বলো। জি ভাইয়া, বাট এত বড় কোশ্চেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা বুঝছো সবাই? যে আমাদের এখানে কি হচ্ছে দেখো, সিলভার ক্লোরাইড আমি অ্যাড করতেছি এখানে আসলে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা মানে কতটুকু রেঞ্জের ভিতরে থাকলে আমাদের সিলভার ব্রোমাইড অধক্ষিপ্ত হবে কিন্তু সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়বে না, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সো কোশ্চেনটা সবাই বুঝছে কিনা এটুকু অ্যাপ্রিশিয়েট করি, সবাই কুইকলি বলে ফেলি কোশ্চেনটা সবাই বুঝছে কিনা জি ভাইয়া। যারা যারা আসছে। জি ভাইয়া। আচ্ছা বুঝছি, বাট দেখে ভয় লাগতেছে। একটু অনেক বেশি কনসেপচুয়াল কোশ্চেন, সো আমরা দেখতে থাকি, ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। এখন দেখো আমাদের কি কি ইনফরমেশন দেয়া আছে, অলরেডি কিন্তু আমাদের কেএসপি ভ্যালুটা দেয়া আছে, আমাদের সিলভার ব্রোমাইডের কেএসপি ভ্যালু দেয়া আছে 7.7 × 10⁻13, আর কেএসপি ভ্যালু দেয়া আছে সিলভার ক্লোরাইডের আমাদের হচ্ছে 1.6 × 10⁻10। আচ্ছা, লাস্ট দুইটা ক্লাস ধরে আমি কেএসপি দ্রাব্যতা গুণফল রিলেটেড যে ধরনের ম্যাথগুলো করালাম, ইনশাআল্লাহ এই ম্যাথগুলো যদি তোমরা ঠিকমতো বুঝে থাকো, তোমরা তোমাদের বইয়ের ম্যাথগুলো পারা উচিত, তোমরা যদি ঠিকমতো সবাই বুঝে থাকো তাহলে বইয়ের ইনশাআল্লাহ সব ম্যাথ পারবা। আরো কিছু ম্যাথ করাবো যেটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য অ্যাকচুয়ালি, বাট এই কনসেপ্টগুলো যদি ঠিকমতো ধরতে পারো ইনশাআল্লাহ বইয়ের ম্যাথগুলো পারবা তোমরা। এখন দেখো এইখান থেকে আমরা বলতে পারি না আসলে সিলভার প্লাসের ঘনমাত্রা কত, যেখানে আসলে আমাদের ব্রোমাইডের ঘনমাত্রা অলরেডি প্রেজেন্ট। তোমরা দেখো তো এখানে সিলভার প্লাস মানে সম্পৃক্ত অবস্থায় তোমার সিলভার প্লাসের ঘনমাত্রা কত আমরা বলতে পারি না, কারণ তোমার ব্রোমাইড এবং ক্লোরাইডের ঘনমাত্রা অলরেডি দেয়া আছে এবং কেএসপি ভ্যালু তুমি জানো। সো কেএসপি ভ্যালুকে ক্লোরাইড বা ব্রোমাইডের ঘনমাত্রা দিয়ে ভাগ করলে তোমার সিলভার প্লাস আসবে না। জি ভাইয়া। আচ্ছা, যে সিলভার প্লাসটা অ্যাকচুয়ালি তোমার সিলভার ব্রোমাইড ক্রিয়েট করতেছে, সেই সিলভার প্লাস সম্পৃক্ত অবস্থায় তোমার ঘনমাত্রা হবে অ্যাকচুয়ালি কেএসপি ডিভাইডেড বাই কি হবে, কেএসপি ভ্যালুকে যদি তুমি ব্রোমাইডের ঘনমাত্রা দিয়ে ভাগ করো তাহলে সিলভার প্লাস যেটা অ্যাকচুয়ালি সিলভার ব্রোমাইড ফর্ম করতেছে সেটা চলে আসবে সেই ঘনমাত্রাটা। কেএসপি ভ্যালু কত দেয়া ছিল 7.7 × 10⁻13, এটা হচ্ছে তোমার সিলভার ব্রোমাইডের কেএসপি ভ্যালু, তাকে ব্রোমাইডের ঘনমাত্রা দিয়ে ভাগ করো 0.020 মোলার, সেখান থেকে ভ্যালুটা আসবে 3.9 × 10⁻11 মোলার। এটা আসলে কি সিলভার ব্রোমাইডের ঘনমাত্রা, যেটা অ্যাকচুয়ালি তোমার সিলভার ব্রোমাইড সম্পৃক্ত অবস্থায় আছে, ঠিক না? এখন তুমি যখন অতিরিক্ত সিলভার প্লাস আয়ন অ্যাড হতেছে, যখন এর চেয়ে মানে সিলভার প্লাস আয়ন যখন অ্যাড হচ্ছে অতিরিক্ত সিলভার প্লাস আয়ন, তখন কি হচ্ছে সিলভার ব্রোমাইড অধক্ষেপ পড়া শুরু করতেছে, এটাই তো অধক্ষেপ পড়া শুরু করতেছে, কারণ তখন আসলে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে যাচ্ছে। বুঝতেছি আমরা, ধরতে পারছি? একটু জটিল মনে হতে পারে, বাট কথাগুলো ধরতে পারতেছে কিনা? এত কঠিন ম্যাথ তোমাদের কোথাও আসবে না, এটুকু আমি এনশিওর করতেছি। এত কঠিন ম্যাথ কোথাও আসবে না, জাস্ট ম্যাথটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের কনসেপ্ট গুলোকে আরো ক্লিয়ার করা, যাতে তোমাদের ক্লিয়ার ধারণা থাকে। আর সিলভার প্লাস এখন আমরা বের করি, সিলভার প্লাস তোমার হচ্ছে যখন তোমার হচ্ছে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে সিলভার প্লাসের ঘনমাত্রাটা বের করি, যখন আসলে সিলভার ক্লোরাইড সম্পৃক্ত হবে, সম্পৃক্ত অবস্থায় সিলভার ক্লোরাইডের ঘনমাত্রাটা বের করি। সো কেএসপি কে আমি কি দিয়ে ভাগ করব, অবশ্যই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের কেএসপি ভ্যালুটা 1.6 × 10⁻10 আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.020, সো ভাগ করলে আমার অ্যানসারটা আসবে 8 × 10⁻9 মোলার। সো এটা আসলো, ঠিক না? এখন আমাকে কেউ একজন বলো, আমরা এইখানে সো ফার্স্ট ক্ষেত্রে আমাদের কি হচ্ছে সিলভার প্লাসটা, এই সিলভার প্লাসটা কিসের ঘনমাত্রা, যখন সম্পৃক্ত অবস্থায় আছে আমাদের সিলভার ব্রোমাইড, ঠিক না? কেজন বলো তো, কেএসপি থেকে যেহেতু বের করছে
তার মানে এখানে যখন অতিরিক্ত তুমি সিলভার নাইট্রেট ঢালছো তখন আসলে সিলভার প্লাসের ঘনমাত্রা বাড়তেছে। দ্যাট মিনস এটার যে আয়নিক গুণফল সেটা আসলে ডাব্যতা গুণফলের মানটাকে অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ অধক্ষেপ পড়া শুরু হয়েছে। কিন্তু এখন দেখো এই সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে তোমার সিলভার প্লাস কখন সম্পৃক্ত, আরে সিলভার 2+ কেন লিখছি, সিলভার প্লাস, আচ্ছা সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে সিলভার প্লাস সম্পৃক্ত তোমার ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 8 × 10⁻⁹। এখন খেয়াল করো এই ভ্যালুটা কি বলতো, এই ভ্যালু হচ্ছে ছোট না, মানে 3.9 × 10⁻11, এটা ছোট না ভ্যালুটা? জি ভাইয়া। তুমি দেখো সিলভার প্লাস অ্যাড করতেছো তোমার 3.9 × 10⁻11, এটা বাড়তেছে 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 বাড়তে বাড়তে এক পর্যায়ে হয়ে গেল 8 × 10⁻9। সেই পর্যন্ত আমার সিলভার ব্রোমাইড অধক্ষেপ পড়তে থাকবে। স্টিল কিন্তু আমার সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়া শুরু করে নাই, কারণ 8 × 10⁻9 মোলার এটা হচ্ছে সিলভার প্লাস সম্পৃক্ত সিলভার ক্লোরাইডের জন্য। স্টিল আমাদের সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়া শুরু করে নাই। তার মানে আমরা কি বলতে পারি বলতো, আসলে সিলভার প্লাসের যে ঘনমাত্রা সেটা আসলে কোন রেঞ্জের ভিতরে থাকবে যেখানে অ্যাকচুয়ালি তোমার সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়বে না? 8 × 10⁻⁹ থেকে 3.9 × 10⁻11 পর্যন্ত। হ্যাঁ, আমাদের সিলভার প্লাসের ঘনমাত্রাটা হবে তোমার 3.9 × 10⁻11 থেকে, এটা থেকে থেকে অবশ্যই বড় হবে তোমার ঘনমাত্রাটা। এভাবে কেন লিখলাম, মানে সিলভার প্লাসের ঘনমাত্রাটা হচ্ছে তোমার অবশ্যই এই ভ্যালুর চেয়ে বড় হবে। আর কোন ভ্যালুর চেয়ে ছোট হবে? অবশ্যই আমাদের হচ্ছে 8 × 10⁻9 মোলারের চেয়ে ছোট হবে, কারণ 8 × 10⁻9 মোলারকে যদি ক্রস করে যাও তখন কিন্তু তোমার সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়তে থাকবে। বাট কোশ্চেনে বলছে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়া যাবে না ততক্ষণ পর্যন্ত তুমি অ্যাকচুয়ালি তোমার কতটুকু রেঞ্জের ভিতরে থাকে সিলভার প্লাসের ঘনমাত্রা। সবার ক্লিয়ার? বেশি? ভাইয়া হ্যাঁ বলো জি ভাইয়া। ভাইয়া, যদি বুঝা গেছে। যদি সমান হইতো, মানে 8 × 10⁻9 হলেও তো পদক্ষেপ করবে না, সম্পৃক্ত করবে না, থাকবে। এই জন্যই তো তো বড় দিছি। এখন যদি সমান থাকে, মানে একদম 8 × 10⁻9 থাকে, তাহলে কি হবে? 8 × 10⁻9 তাহলে তো তোমার সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়বে না, কারণ সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত অবস্থায় এটা ঘনমাত্রা স্টিল তো পড়বে কি না। এটা গেটার দেবো নাকি গেটার ইকুয়াল দেবো? গ্রেটার ইকুয়াল দিতে পারবে না ভাইয়া, কারণটা হচ্ছে তোমার গ্রেটারই দিতে হবে। তার রিজনটা হচ্ছে তুমি যদি ইকুয়াল দাও, সিলভার ক্লোরাইড ইকুয়াল যদি দাও স্টিল সম্পৃক্ত অবস্থায় আছে, অর্থাৎ সিলভার ক্লোরাইডের ঘন মানে অধক্ষেপ পড়া শুরু করে নাই, ঠিক আছে, অধক্ষেপ পড়ে নাই। তুমি যখনই 3.9 × 10⁻11 ঘনমাত্রাটাকে ক্রস করে যাচ্ছ তখন তোমার আয়নিক গুণফল কি হচ্ছে, ডাব্যতা গুণফলকে অতিক্রম করে যাচ্ছে এবং অধক্ষেপ পড়া শুরু করছে। কতক্ষণ পর্যন্ত অধক্ষেপ পড়বে? যতক্ষণ পর্যন্ত তুমি আসলে সিলভার ব্রোমাইডের ক্ষেত্রে তুমি যতক্ষণ 8 × 10⁻9 মোলার পর্যন্ত আসো। সো এই 8 × 10⁻9 মোলারকে যখনই তুমি ক্রস করে যাবা সাথে সাথে তোমার সিলভার ক্লোরাইড এর অধক্ষেপ পড়তে থাকবে। ও আচ্ছা, তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারছি, তুমি এই জায়গায় লেস অর ইকুয়াল দিতে চাচ্ছ না? হ্যাঁ ভাইয়া, এটাই এটাও বলছি। তোমার হচ্ছে, হ্যাঁ এটা যদি দাও দেন এটাও অ্যাকসেপ্টেবল, এখানেও প্রবলেম নাই। তুমি যদি লেস অর ইকুয়াল দাও দেন এটাও ঠিক আছে, এখানেও সমস্যা নেই। বাট বাকিরা সবাই ম্যাথটার ওভারঅল কনসেপ্টটা তো বুঝতে পারছি না? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝছি। সবাই রেসপন্স করো। বেশি কঠিন ছিল, অনেকে দেখি চলে গেল লিভ নিছে। বেশি কঠিন জিনিস আসলে লিভ না হতো। আচ্ছা বাকিরা বলো, সবাই রেসপন্স করি। বাদ কেটে গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, বাকিরা রেসপন্স করি। ভাইয়া, কোশ্চেনের যে সাইজ সেই তুলনায় তো অঙ্কটা এত বড় না। হ্যাঁ, অঙ্কটা এত বড় না, ওই জন্যই এই ম্যাথটা বললাম না তোমাদের কনসেপ্ট মানে স্ট্রেংথ মানে কনসেপ্ট শক্তিশালী করার জন্য অ্যাকচুয়ালি এই ম্যাথটা দেয়া। এখন আরো বেশ কিছু এক্সটেনশন আমরা এই ম্যাথে অ্যাড করব। সেই এক্সটেনশনটা হচ্ছে প্রথম কোশ্চেন তোমার হচ্ছে এই যে আমাদের ব্রোমিন মাইনাসের কথা যে বলতেছি, ব্রোমাইড আয়ন, এখানে আসলে আমরা এই কথাটা যদি বলি, আমাদের এরকম যদি কোশ্চেনটা থাকে আসলে যে সিলভার ক্লোরাইড এটা অধক্ষেপ পড়ার আগে, সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ার আগে ব্রোমাইড আয়ন কতটুকু দ্রবণ থেকে চলে গেছে, ঠিক আছে, এটা এখন বের করব। ব্রোমাইড আয়ন কতটুকু অধক্ষেপ পড়ে গেছে, আমাদের সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ার আগে ব্রোমাইড আয়ন কতটুকু দ্রবণ থেকে আলাদা হয়ে গেছে। কারণ এখানে আমার উদ্দেশ্য কি, ক্লোরাইড থেকে ব্রোমাইডকে আলাদা করা, ঠিক না? তার মানে অবশ্যই ব্রোমাইড আয়নকে আলাদা করা আমার উদ্দেশ্য একটা। সো আমি বলতে পারবো, এখান থেকে চাচ্ছি হচ্ছে বলার জন্য যে আমাদের সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ার আগে কতটুকু ব্রোমাইড আয়ন আমাদের সলিউশনে আছে, এটা বের করবো এখন আমরা। সবাই কি কোশ্চেনটা ধরতে পারছি আমরা? হ্যাঁ, আরেকবার। হ্যাঁ, এখানে নেক্সট আমাদের যে এক্সটেনশন পার্টটা হচ্ছে
যে এখানে আমাদের সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ার আগে দ্রবণে কতটুকু ব্রোমাইড আয়ন প্রেজেন্ট আছে, এটা আমাদের কোশ্চেন। সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ার আগে, সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ার আগে কত পার্সেন্ট, আমরা বলতেছি কত পার্সেন্ট আমাদের হচ্ছে কি আছে, ব্রোমাইড আয়ন উপস্থিত আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কত পার্সেন্ট ব্রোমাইড আয়ন উপস্থিত আছে, যদি আমাদের সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ার আগে কত পার্সেন্ট ব্রোমাইড আয়ন উপস্থিত আছে। সবাই ক্লিয়ার কোশ্চেনটা? সবাই বুঝছি? জি ভাইয়া, বুঝতে পারছি। বেশি প্রেসার পড়ে যাচ্ছে? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, বাট দ্রাব্যতা জিনিসটা তো তোমরা ফিল করতে পারতেছো যে আসলে দ্রাব্যতা জিনিসটার যে ম্যাথ গুলো সেগুলো আসলে কিভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত, কঠিন ম্যাথ গুলো এটা অ্যাকচুয়ালি তোমরা ফিল করতে পারতেছো। এরপরে যখন আমরা ইজি ইজি ম্যাথ করবো বোর্ডের, তখন দেখবা যে একদমই হালুয়া কোশ্চেন সব, সো ওগুলো একদমই ইজিলি পারবা। বাট এই কোশ্চেন গুলো তো ফিল করতে পারতেছো তোমরা, এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে না, বাট কনসেপ্ট ডেভেলপের জন্য তোমাদের দরকার আসলে। সো দেখো, সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ার আগে কত পার্সেন্ট ব্রোমাইড আয়ন উপস্থিত আছে এটা তোমাদের বের করতে হবে। সো এটা বের করার জন্য তোমরা অ্যাকচুয়ালি বলতে পারো না সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ার আগে তোমার আসলে সিলভার প্লাসের ঘনমাত্রা ম্যাক্স হতে পারে কত বলতো, 8 × 10⁻⁹ মোলার। সো এটা আমাদের সিলভার ক্লোরাইডের ঘনমাত্রাটা ম্যাক্স এত হতে পারে। তাহলে এটা যদি হয়, সেখান থেকে আমরা আসলে ওই দ্রবণের সম্পৃক্ত অবস্থা তোমার ব্রোমাইড আয়নের ঘনমাত্রাটা বের করতে পারবো, যেটা অ্যাকচুয়ালি তোমার ওই দ্রবণে প্রেজেন্ট আছে ওই মুহূর্তে, ব্রোমাইড মাইনাসটা প্রেজেন্ট আছে কেএসপি সাহায্যে। কারণ তোমার বাকিটা তো অধক্ষেপ পড়ে গেছে, অধক্ষেপ পড়ে কেআইপি তো কেএসপি ভ্যালু সমান হয়ে গেছে, কিন্তু পরের স্টেজ, এই স্টেজে তোমার যে অ্যাডিশনাল অ্যাড করছো তখন অধক্ষেপ পড়তে পড়তে তোমার আবার হচ্ছে কেআইপি কেএসপি তে অ্যাডজাস্ট হয়ে গেছে, বুঝছো? সো তোমার তার মানে কি হচ্ছে, সিলভার প্লাসের ঘনমাত্রা বেড়ে গেছে, বাট তখন যে দুইটার গুণফল কেএসপিটা তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। আমি বলতেছি কেআইপি যদি তোমার বেড়ে যায় সামহাউ, সো কেআইপি কি হবে, তোমার অধক্ষেপ পড়তে পড়তে কেএসপি তে অ্যাডজাস্ট হয়ে যাবে। সবাই বুঝছে এই লাইনটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে কেএসপি কে আমি ভাগ করছি আসলে সিলভার প্লাস দিয়ে। কোন সিলভার প্লাস? 8 × 10⁻⁹, কারণ এটা সিলভার প্লাসের ম্যাক্সিমাম ক্যাপাসিটি যখনও সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয় নাই। এই কেএসপি ভ্যালু কত বলতো, 7.7 × 10⁻⁻13, ওই যে উপরে দেওয়া ছিল ভ্যালুটা। আর সিলভার প্লাস কত বলতো, 8 × 10⁻⁹, এটা হচ্ছে সিলভার প্লাস এর ঘনমাত্রা। সো এটার সাহায্যে আমি যে ব্রোমিন আয়নটা পাবো সেটা কি একদম লাস্ট স্টেজে, মানে এখনো সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়া শুরু করে নাই, সেই স্টেজে ব্রোমিনের ঘনমাত্রাটা পেলাম কত, ভ্যালুটা কত আসে, 9.625 × 10⁻⁻5 মোলার। বুঝছি আমরা? তাহলে এই যে ব্রোমিন আয়নটা কি আছে, এই ব্রোমিন আয়নটা তোমার কিসে আছে বলতো, সলিউশনে আছে না? কারণ অধক্ষেপ যেটা পড়ছে সেটা তো আর এটা দিয়ে আসবে না। এই জিনিসটা তো তোমার মাথায় ঢুকাতে পারছে যে যেটা অধক্ষেপ পড়ছে সেটা কিন্তু কেএসপি দিয়ে আসবে না, কেএসপি দিয়ে সেই ঘনমাত্রাতে আসবে যেটা আসলে সলিউশনে আছে বা দ্রবণে আছে। বুঝছি আমরা? তার মানে এটা অধক্ষেপ পড়ে নাই, আনপ্রেসিপিটেটেড বা অধক্ষেপ পড়ে নাই। ভাইয়া, বলো। সিলভার নাইট্রেট দিয়ে আমরা যোগ করছিলাম, ওইটা ভেঙে যায় আবার ওইটার সাথে যৌগ গঠন করবে না ব্রোমিন? সিলভার নাইট্রেট ওটা করতেছে, সিলভার নাইট্রেটের সাথে করবে না কেন, মানে সিলভার নাইট্রেটের তো নাইট্রেট পার্টের সাথে ব্রোমিন যোগ হবে না, সিলভার পার্টের সাথে যোগ হবে, কারণ সিলভার প্লাস না, প্লাস আর মাইনাস মাইনাস তো যোগ হয় না, মাইনাস প্লাস যোগ হয়, তাই ব্রোমিন সিলভার প্লাসের সাথে যোগ হবে, নট মাইনাস। এটা কি পেলাম বলতো, এটা আসলে অধক্ষিপ্ত হয় নাই, অধক্ষিপ্ত নয় এমন কি ঘনমাত্রা, অধক্ষিপ্ত নয় এমন ঘনমাত্রা। বুঝি আমরা? এই লাইনটা ক্লিয়ার সবার? বলতো কে কে আসছো জি ক্লাসে? ভাইয়া। আচ্ছা, এখন আমরা বলতে পারি তাহলে পার্সেন্টেজ বের করতে পারবো ইজিলি। পার্সেন্টেজ বের করার সময় কি করি, উপরে উপরে বসে হচ্ছে তোমার যেটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যে পরিমাণটা দাঁড়াইছে সেটা বসে উপরে, আর নিচে কি বসে, অরিজিনাল ঘনমাত্রা। অরিজিনাল ঘনমাত্রা কত ছিল কি বলতো, কোশ্চেনে কি ছিল অরিজিনাল ঘনমাত্রা ব্রোমিন আয়নের, ব্রোমাইড আয়নের? 0.020। 0.02, এটা হচ্ছে অরিজিনাল ঘনমাত্রা। এখন যদি তুমি এটাকে 100 দিয়ে গুণ করো তাহলে যে পার্সেন্টেজটা আসবে তোমার আসে সম্ভবত অ্যান্সারটা 0.48%। এই পার্সেন্টেজটা কি, আনপ্রেসিপিটেটেড, ঠিক না, মানে অধক্ষিপ্ত হয় নাই এই পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা কি অধক্ষিপ্ত হয় নাই, এই পার্সেন্টেজটা অধক্ষিপ্ত হয় নাই, অধক্ষিপ্ত হয় নাই। তার মানে অধক্ষিপ্ত হয়েছে কত পার্সেন্ট, 100 থেকে বিয়োগ করো,
তাহলে অত পার্সেন্ট তোমার হ্যাঁ অত পার্সেন্ট 99.52 এক্স্যাক্টলি। সো অত পার্সেন্ট তোমার কি হয়েছে, দ্রবণ থেকে বের হয়ে গেছে, ক্লোরাইড থেকে আলাদা হয়ে গেছে। সো এই প্রসেসটার মাধ্যমে আসলে এই ম্যাপটার মাধ্যমে আমরা বুঝলাম যে আমরা আসলে সময়ান প্রভাব দিয়ে কি করলাম, একটা আয়ন থেকে আরেকটা আয়নকে আলাদা করে ফেললাম দ্রবণ থেকে। সো ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলো, ব্রোমাইড বাদ, পড়ে থাকলো তোমার এখনো সিলভার ক্লোরাইডের দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। ক্লিয়ার সবার? বেশি জটিল ছিল? না ভাইয়া, কোশ্চেনের তুলনায় অনেক অ্যান্সার। আচ্ছা, বাট কনসেপচুয়ালি অনেক রিচ ছিল, এটুকু আশা করি তোমরা বলবা যে আসলে এটার মাধ্যমে তোমাদের যে কনসেপ্টে যদি কোনো কারণে কোনো দুর্বলতা থাকে তাহলে ইনশাআল্লাহ এটুকু ক্লিয়ার হয়ে গেছে আশা করি। কি বলো সবাই এটার সাথে, যে এই ম্যাথটা আসলে তোমার কনসেপ্টের দিক থেকে অনেক এনরিচ না ম্যাথটা? জি ভাইয়া। হ্যাঁ, তোমার ভাইয়া কনসেপ্টকে ঝালাই করে আপনি দিবে। আর সামনে আগাবেন? না না, এটাই, হ্যাঁ যাব্যতা গুণফল নিয়ে সামনে আরো ম্যাথ করাবো, বাট আজকের ক্লাসে এই না ভাই, পর্যন্ত। আজকের ক্লাসে এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাসে এই পর্যন্তই। আমার ফোনে 2% অফ হয়ে যাবে। আজকের ক্লাসটা আর করানো আসলে উচিত না, তোমাদের উপর অত্যাচার হয়ে যাবে। আচ্ছা, তাহলে সবাই বুঝছি আশা করি। আমি তাহলে আজকের ক্লাসটা শেষ করে দিলাম। আর তোমাদের যদি কোশ্চেন থাকে, তোমাদের একটা কথা আমি অলওয়েজ এনকারেজ করবো যে তোমরা গ্রুপে কোশ্চেন করবা, মানে গ্রুপে কোশ্চেন করবা, তোমাদের কোনো না কোনো ফ্রেন্ড আশা করি অ্যান্সার দিয়ে দিবে। এটুকু তোমরা যেহেতু এতদিন একসাথে ক্লাস করছো, তোমাদের মধ্যে আশা করি এটুকু কমিউনিকেশন আছে। তোমরা যদি গ্রুপে কোশ্চেন পোস্ট করো, তোমাদের যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, দেখবা যে তোমার ফ্রেন্ডরা কেউ না কেউ অ্যান্সার দিয়ে দিছে। আর সেটা যদি পসিবল না হয় আমাকে কোশ্চেন করিও। দেখা যাচ্ছে যে আমাকে কোশ্চেন পাঠালে আমার অ্যান্সার করতে করতে অনেক সময় কোশ্চেন অ্যান্সার দিতে দিতে একদিন 2 দিন লেগে যেতে পারে। সো আমাকে কোশ্চেন পাঠালে অনেক দেরি হয়ে যাবে, কারণ আসলে এত দিক দিয়ে এত প্রেশার। সো তোমরা আগে ট্রাই করবা তোমাদের ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করা যে আসলে কোন একটা ম্যাথে যদি প্রবলেম হয় তারা অ্যান্সার দিতে পারে কিনা। আর সেটা না হলে আমাকে পাঠা রাখবা, যদি আমার ব্যস্ততা না থাকে তাহলে তো আমি কয়েক ঘন্টার মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ব্যস্ততা থাকে তাহলে তো হয়তো 1 দিন 2 দিনও দেরি হতে পারে অ্যান্সার পেতে। সো তোমাদের ফ্রেন্ডদের আগে জিজ্ঞাসা করবা, এটাই বেটার। তোমার ফ্রেন্ডদের হেল্প পেবা। গ্রুপে যদি কোশ্চেন দাও, অনেকজন তো গ্রুপে আসো, সো কেউ না কেউ অ্যান্সার অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবা। আর সেটা না হলে আমাকে করিও, সমস্যা নেই, ইনবক্সে। আর কারো যদি কোনো প্রবলেম থাকে দেন অবশ্যই মেসেঞ্জারে আমাকে কল দিতে পারবা, সমস্যা নেই, আমাকে বলিও, আমি এক সময় কথা বলে ডাউটস গুলো ক্লিয়ার করে দিব। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।